৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর ৩০ দিন কেটে গেলেও কুখ্যাত আরজিকর কাণ্ডের তদন্ত এখনও চলছে। সকলে সম্মিলিত কণ্ঠে একটাই দাবি, দফায় দফায় গত ১ মাস ধরে আমাদের রাজ্যের প্রতিটা কোণ থেকে তুলেছেন। তা হচ্ছে নির্যাতিতার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। সকলে একটা আশাতেই বসে আছে, দ্রুত এই কুখ্যাত ঘটনার বিচার হয়তো তারা পাবেন। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী দলের বিভিন্ন অনুসন্ধান এবং বিশেষ করে কেন্দ্রীয় তদন্তকারী দলের ইনভেস্টিগেশন প্রসেস এবং তারই সঙ্গে যুক্ত দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণের মধ্যে দিয়ে একটা বিষয় এই দ্বিতীয় শুনানির দিন স্পষ্ট হয়ে গেল, আর কিছু হোক চাই না হোক, যারা পুজোর আগেই বিচার চাইছেন সেই বিচার পুজোর আগে একেবারেই তো সম্ভব যেমন নয়, ঠিক তেমনটা সেই বিচার পেতে আমাদের রাজ্যের মানুষকে অনেকগুলো বছরই অপেক্ষায় থাকতে হবে। এবার শুরুতেই এই স্টেটমেন্টটি কেন করলাম, কারণ শীর্ষ আদালতের তরফে যেভাবে সিবিআই এর এই গোটা তদন্তকে মনিটর করা হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট এদিন দ্বিতীয় শুনানির শেষে মানুষের সামনে উঠে এসছে যে গত ১ মাস ধরে এই গোটা আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে, যার সিংহভাগেরই জন্ম দিয়েছে আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলি, সেই একগুচ্ছ প্রশ্নের একটি উত্তরও রাজ্যের মানুষ সোমবার দ্বিতীয় শুনানির দিন পেল না। এর অন্যতম কারণ হচ্ছে সিবিআই এর তরফে যে মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট এদিন শীর্ষ আদালতে জমা দেওয়া হলো, সেই স্ট্যাটাস রিপোর্টে কি বলা হয়েছে তার তদন্তের স্বার্থেই জনসমক্ষে পড়া হলো না শীর্ষ আদালতের তরফে। যদিও এদিন শীর্ষ আদালতের এই শুনানি প্রক্রিয়ায় উঠে এসেছে একাধিক প্রশ্ন। শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট চাপে ছিল রাজ্য সরকার, কারণ রাজ্য সরকারের ভূমিকা এবং বিশেষ করে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে দফায় দফায় উঠেছে একাধিক প্রশ্ন। পাশাপাশি শুরুর দিন থেকে যে ময়না তদন্তকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেই প্রশ্ন এদিন আরও একবার উঠল আদালত কক্ষে। পাশাপাশি সিবিআই এর তরফে যে ফরেন্সিক রিপোর্ট ইতোমধ্যেই প্রথম পোস্টমর্টমের শেষে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই নমুনা পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার পর যে রিপোর্ট বর্তমানে সিবিআই এর হাতে উঠে এসেছে, তাতে তারা সন্তুষ্ট নন। তার জন্যই সিবিআই এর তরফে ফের একবার নমুনাগুলি এইমস অর্থাৎ দিল্লির এইমস এবং একই সঙ্গে দেশের অন্য রাজ্যের 2 ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা করাবারও আবেদন এদিন জানানো হয়। পাশাপাশি এদিন শীর্ষ আদালতের তরফে পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তার অর্থাৎ প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের সরাসরি দিন বেঁধে দেওয়া হয়। তাদের সরাসরি আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় মঙ্গলবার বিকাল 5টার মধ্যে তাদের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে পুনরায় কাজে যোগ দিতে হবে। আর এই সব বিষয়কে কেন্দ্র করে আজ হবে আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। কিন্তু বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদের ওই একটা কাজ অবশ্যই করতে হবে, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা টিংটং করে বাজাতে হবে, আর একটা লাইক দিতে হবে, আর কমেন্ট বক্সে লিখে জানাতে হবে আপনার মতামত। শুরুতেই বলছি, এই মতামত জানাবার সময় আপনি অবশ্যই এই বিশ্লেষণ শুনে আমাকে আবারও সেই যেমনটা আগের প্রতিবেদনেও বলেছেন চটি চাটা, ঠিক তেমনটাই বলতে চলেছেন। তাতে বিশ্বাস করুন, আশীর্বাদ দ্য ট্রুথ এবং আমি আশীর্বাণের আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি একটা বিষয় স্পষ্ট বলতে পারি, আমরা কোনো রাজনৈতিক দলের ধামাধরা নই, আর আমরা কোনো রাজনৈতিক দলের থেকে টাকা নিয়ে কন্টেন্ট তৈরি করি না। আর তার জন্যেই আপনি আমায় চটি চাটা বলুন কি ত্রিশূল চাটা, তাতে বেসিক্যালি আশীর্বাদ দ্য ট্রুথের টিমের কিচ্ছু যায় আসে না। আর তাই সময় নষ্ট না করে চলুন আলোচনায় এগোনো যাক। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যখন সিবিআই তদন্তের ওপর প্রথম থেকেই নজর রেখেছে শীর্ষ আদালত, তার জেরেই সোমবারই দ্বিতীয় শুনানিকে কেন্দ্র করে সারা রাজ্য তথা সারা দেশ জুড়ে প্রায় সকল মানুষের নজর সকাল থেকেই ছিল শীর্ষ আদালতের দিকে।
তাকেও শীর্ষ আদালতের বাইরে পৌঁছে গেছিলেন। আবার বেশিরভাগ মানুষই এদিন লাইভ স্ট্রিমিংয়ে চোখ রেখেছিলেন। আবার একটা বড় অংশের মানুষ চোখ রেখেছিলেন সকাল থেকে দেশ জুড়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার পর্দায়। সকলের একটাই নজর ছিল যে এদিন শীর্ষ আদালতের তরফে এক্স্যাক্টলি কি বলা হয়। কারণ এদিন সকলের মাথায় একটা বিষয় চলছিল যে সিবিআই এর তরফে যে মুখবন্ধখামে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হবে, সেই স্ট্যাটাস রিপোর্টে কি কি নতুন তথ্য উঠে আসে। কারণ গত বৃহস্পতিবার এই শুনানি হবার কথা ছিল, কিন্তু শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারপতির বেঞ্চ সেদিন বসে না। তার ফলেই বৃহস্পতিবারের পর থেকেই মানুষ আশায় বুক বেঁধেছিল সোমবার তারা হয়তো শীর্ষ আদালতের তরফে বিশেষ কিছু জানতে পারবেন। কিন্তু শীর্ষ আদালতের এদিন সম্পূর্ণ শুনানি পর্ব শেষে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষই হতাশা পোষণ করলেন। তারা শীর্ষ আদালতের পর্যবেক্ষণে সিবিআই এর তদন্ত এবং শীর্ষ আদালতের পর্যবেক্ষণ থেকে উঠে আসা নির্যাস থেকে মোটেই খুশি নন। আর তার জেরেই সোমবারের এই শুনানি পর্বকে কেন্দ্র করে আপনি হলফ করে বলতে পারি এর আগে যে আলোচনা শুনেছেন সেই আলোচনা কোনো না কোনো পক্ষকে কেন্দ্র করে আলোচনা হয়েছে। যদিও সিংহভাগ আলোচনাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে আলোচনা হয়েছে, আবার কেউ কেউ সরকারের পক্ষেও আলোচনা করেছেন। কিন্তু শুরুতেই বললাম না, আশীর্বাদ দ্য ট্রুথ কোনো রাজনৈতিক দলের ধামাধরা নয়, টাকা নিয়ে কন্টেন্ট করছে না। তাই এখানে দুটো পক্ষকেই সমানভাবে আপনাদের সামনে এই বিশ্লেষণে তুলে ধরবে আশীর্বাদ দ্য ট্রুথ। বিষয়টা হচ্ছে শীর্ষ আদালতে এদিন যখন দ্বিতীয় শুনানি হলো, অর্থাৎ সিবিআই কোন পদ্ধতিতে তদন্ত করছে সেই বিষয়টি মনিটর করছে এক্ষেত্রে শীর্ষ আদালত। যারা ভাবছেন গোটা আরজিকর কাণ্ডে এই মুহূর্তে অন্যতম একজন অভিযুক্ত সঞ্জয় রায়কে কি প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা তদন্ত কোন প্রক্রিয়ায় এগোচ্ছে এবং যে প্রক্রিয়ার জেরে সঞ্জয় রায়ের সাজা হতে পারে সেই পদ্ধতির দিকে নজর রেখেছে শীর্ষ আদালত, সেটি কিন্তু একেবারেই ভুল। শীর্ষ আদালত নজর রেখেছে সিবিআই কোন পদ্ধতিতে কোন পর্যায়ে তদন্তের অগ্রগতি করছে, আর সেটাই হচ্ছে শীর্ষ আদালতের মূল আলোচ্য বিষয়। প্রথম শুনানির দিন থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠেছে, যার অন্যতম কারণ হচ্ছে গোটা ঘটনার যে কেস ডায়েরির এবং সেই কেস ডায়েরিতে যে সময়ের নির্ঘণ্ট জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে, যে নির্ঘণ্ট কলকাতা পুলিশ তাদের কেস ডায়েরিতে নথিবদ্ধ করেছিল তা নিয়ে উঠেছে বিশাল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর এদিন শুরুতেই রাজ্যের তরফে 21 জন আইনজীবীর মধ্যে অন্যতম নেতৃত্বকারী আইনজীবী কপিল সিব্বালের থেকে জানতে চায় শীর্ষ আদালত। শীর্ষ আদালতের কাছে এদিন রাজ্য সরকারের তরফে সওয়াল করতে উঠে কপিল সিব্বালের তরফে দাখিল করা নথির মাধ্যমে সেই সময়ক্ষণ নিয়ে স্পষ্ট একটি রেখাচিত্র টানার চেষ্টা করা হয়। যদিও সেই রেখাচিত্র আঁকার ক্ষেত্রে সিব্বাল একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে যতটা সহজে পৌঁছাবেন ভেবেছিলেন ততটা সহজ হলো না, কারণ সিবিআই এর তরফে সলিসিটর জেনারেল যে সমস্ত প্রশ্ন এদিন তুললেন সেখান থেকে দাঁড়িয়ে আবারও একবার কেস ডায়েরিতে যে সময় যে জেনারেল ডায়েরি নথিভুক্ত করার এবং একই সঙ্গে এফআইআর নথিবদ্ধ করার সময় বলা হচ্ছে তার মধ্যে বিস্তর গণ্ডগোল এখনো পর্যন্ত রয়েছে। পাশাপাশি এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, তা হচ্ছে ময়না তদন্তর প্রক্রিয়া এবং ময়না তদন্তের রিপোর্ট নিয়ে। এই গোটা আরজিকর কাণ্ডের মধ্যে একাধিক পার্টি ইতোমধ্যেই যুক্ত হয়ে গেছে। তার মধ্যেই যুক্ত রয়েছেন একজন জনস্বার্থ মামলাকারী, যে মামলাকারীর হয়ে এদিন শীর্ষ আদালতে সওয়াল করেন ফিরোজ এডুলজি নামক আইনজীবী। তিনি স্পষ্ট প্রশ্ন তোলেন যে শীর্ষ আদালতের গাইডলাইন অনুসারে সন্ধে 6টার পর ময়না তদন্ত হওয়ার কথা নয়, আর ময়না তদন্তে যে তথ্য দেওয়া হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট, ময়না তদন্ত হয়েছে সন্ধে 6টার পর। পাশাপাশি তিনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন, নির্যাতিতার দেহ যেভাবে উদ্ধার হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তার একটি পা 90 ডিগ্রি কোণে ছিল, অর্থাৎ সেই 90 ডিগ্রি কোণে যদি কোনো মানুষের পা নিয়ে যেতে হয় তাহলে সেখান থেকে অবশ্যই তার কোমরের হাড় ভাঙার কথা।
যদিও যে এক্স রে রিপোর্টের কথা বলা হয়েছে সেখানে দাবি করা হয়েছে নির্যাতিতার কোনো হাড় ভাঙেনি। পাশাপাশি তিনি দাবি করেছেন নির্যাতিতার শরীর থেকে কিছুটা দূরে তার জিন্স এবং তার অন্তর্বাস পাওয়া গেছে। আর এখান থেকে দাঁড়িয়ে একাধিক যে প্রশ্ন উঠেছে সেই প্রশ্নকে সঙ্গে সঙ্গে হাতিয়ার করেছেন সিবিআই এর তরফে কেন্দ্রীয় সলিসিটর জেনারেল। তিনিও একাধিক প্রশ্ন ঠিক সমানভাবেই তুলেছেন এই পোস্টমর্টমকে কেন্দ্র করে। পাশাপাশি তাঁর তরফে এদিন ফরেন্সিক রিপোর্ট নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন নমুনা কিভাবে সংগ্রহ করা হয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঠিক যেমনটা জনস্বার্থ মামলাকারীর আইনজীবী এডুলজিও প্রশ্ন করেছেন যে সোয়ার্ব যে কালেকশন করা হয়েছিল তা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করতে হয়, কিন্তু সেই সংরক্ষণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার চেয়েও বেশি তাপমাত্রায় রাখা হয়েছিল নমুনাটি, যার ফলে নমুনাটি ট্যাম্পার্ড হয়েছে। অর্থাৎ এরপরেই শীর্ষ আদালতের তরফে সরাসরি রাজ্য সরকারের আইনজীবী তথা সিনিয়র লয়ার কপিল সিব্বলকে জানতে চাওয়া হয় যে এই গোটা যে ময়নাতদন্ত হয়েছে সেই ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু করার আগে একটি চালান থাকে, সেই চালানটি কোথায়? আর এখানেই রয়েছে যাবতীয় মিস্ট্রি। কপিল সিব্বলের তরফে প্রথমেই জানানো হয় যে তারা যাবতীয় তথ্য দিয়ে দিয়েছেন, কিন্তু সিবিআইয়ের আইনজীবী বলেন তার কাছে চালান নেই। এরপরেই কপিল সিব্বল তার সহযোগী আইনজীবীদের সঙ্গে খোঁজাখুঁজি করেও যখন চালান রিপোর্ট পায় না, তখন তিনি বলেন যে পরের হিয়ারিংয়ে তিনি সেই চালান রিপোর্ট সাবমিট করবেন। আর এরপরেই এদিন শীর্ষ আদালতে 3 বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্যতম বিচারপতি জেবি পারদিওয়ালা স্পষ্ট বলেন যে এই গোটা তদন্তের মধ্যে চালান রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়না তদন্ত শুরুর আগে চালান রিপোর্ট মাস্ট। চালান রিপোর্ট যদি না পাওয়া যায় তাহলে বিস্তর গণ্ডগোল সামনে উঠে আসতে চলেছে। অর্থাৎ তিনি সরাসরি এই শব্দ না বললেও একটা বিষয় স্পষ্ট, তিনি এটাই ইঙ্গিত করেন যে তাহলে ডালমে কুচ কালা হে, এটা কিন্তু জলের মতো স্পষ্ট হয়ে উঠবে। এর অন্যতম কারণ হচ্ছে ময়নাতদন্ত শুরু করার আগে যে চালান রিপোর্টের কথা বলা হচ্ছে তাতে বেশ কিছু তথ্য উল্লেখ থাকে। প্রথমত, যখন দেহটি উদ্ধার হয়েছে সেই সময় দেহটি কী অবস্থায় পড়েছিল, দেহটির আশেপাশে কী জিনিস ছিল, সেই জিনিসগুলি কিভাবে সংরক্ষিত হয়েছে, এই সমস্ত কিছু একযোগে একটি রিপোর্টে লেখা হয় যেটাকে বলা হয় চালান। সেই চালান সহ মৃতদেহটিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয় এবং তার সঙ্গে পাঠানো হয় তার দেহের চারপাশ থেকে কালেক্ট করা বিভিন্ন এভিডেন্স, যা সাবধানের সঙ্গে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। আর এই সমগ্র ময়নাতদন্তের শুরুর আগে সেই চালান রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চালান রিপোর্টের সঙ্গে ময়নাতদন্ত শুরুর আগেই যে ব্যক্তিরা ময়নাতদন্ত করবেন তারা প্রত্যেকটি জিনিস মিলিয়ে নেন, আর সেখানে যদি কোনো জিনিস না মেলে তাহলে কিন্তু ময়নাতদন্ত হয় না। কিন্তু এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ময়নাতদন্তের সময় এডুলজি স্পষ্ট জানান সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে সন্ধ্যে 6টার পর ময়না তদন্ত হওয়ার কথা নয়, কিন্তু ঘটনার দিন সন্ধ্যে 6টার পর ময়না তদন্ত হয়েছে বলে তার অভিযোগ। অর্থাৎ এরপরেই শীর্ষ আদালতের তরফে রাজ্য সরকারের অন্যতম প্রধান আইনজীবী কপিল সিব্বলকে বলা হয় আগামী সোমবার হলফনামা সহকারে সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে, এবং সেখানে অবশ্যই যেন রাজ্য সরকারের তরফে চালান জমা দেওয়া হয়, যে শুনানি হবে আগামী মঙ্গলবার। এছাড়া এদিন সিবিআইয়ের আইনজীবীর তরফে গুরুত্বপূর্ণ তথ্য বলা হয় তা হচ্ছে সিসিটিভি ফুটেজ নিয়ে। তিনি দাবি করেন যে রাজ্য সরকারের তরফে যে বলা হয়েছে কলকাতা পুলিশ সম্পূর্ণ সিসিটিভির ফুটেজ হ্যান্ডওভার করেছে সিবিআই আধিকারিকদের, তা একেবারে সঠিক না। সিবিআইয়ের তরফে যা জানানো হয়েছে ইতোমধ্যে তারা মোট 4টি ভিডিও ক্লিপ, যার মোট সময় 27 মিনিট, এই 4টি ভিডিও ক্লিপ তারা পেয়েছেন। যদিও কপিল সিব্বল এদিন দাবি করেছেন যে ওই 4টি ভিডিও ক্লিপ ছাড়াও সম্পূর্ণ একটি হার্ড ডিস্ক এবং আরও কিছু নথিপত্র ফুটেজ সংরক্ষিত অবস্থায় দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। অর্থাৎ শুধুমাত্র 4টি মোট 27 মিনিটের ভিডিও ক্লিপ এক্ষেত্রে দেওয়া হয়নি, সিবিআইকে হ্যান্ডওভার করা হয়েছে একটি সম্পূর্ণ হার্ড ডিস্ক, যাতে রয়েছে ওই ঘটনার দিনের সম্পূর্ণ সিসিটিভি। আর এক্ষেত্রেও এদিন এরপরই শীর্ষ আদালতের তরফে সিবিআই এর কাছে দ্বিতীয়বার আরও একটি সুযোগ। শীর্ষ আদালতের তরফে স্পষ্ট বলা হয় মঙ্গলবার পরবর্তী শুনানির আগে সোমবার সিবিআই এর তরফে ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে শীর্ষ আদালতে।
আর সেক্ষেত্রেও একটা বিষয় স্পষ্টই বোঝা যাচ্ছে, সেই স্ট্যাটাস রিপোর্টও হতে চলেছে মুখ বন্ধ খামে জমা দেওয়া শীর্ষ আদালতে সিবিআই এর তরফে। কিন্তু এর মধ্যে থেকে সেই একটা প্রশ্নই রয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় একাই এই অপরাধের সঙ্গে যুক্ত, না আরও কেউ যুক্ত আছেন। আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন, আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলিতে অপরাধীদের এই শব্দটি কোথাও যেন মুছে ফেলা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও অপরাধীদের এই শব্দটা লোকে মুছতে শুরু করেছে। এমনটা দেখুন না, রবিবার যখন রাজ্য জুড়ে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হলো রাতে, তখন মেদিনীপুরে হয়তো আপনারা একটা খবর খেয়াল করেননি, মেদিনীপুরে মানুষ প্রতিবাদে নেবে অপরাধীর কুশপুতুল এবং একই সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কুশপুতুল দাহ করেছে। আর এই যদি শব্দের দিকে আপনারা খেয়াল করেন, তার সঙ্গে আরেকটি বিষয় মিলিয়ে নিতে হবে, তা হচ্ছে বেশ কিছু জাতীয় সংবাদ মাধ্যমে সিবিআই এর তরফে লিক হওয়া বেশ কিছুগুলো তথ্য সামনে এসছে, যেখানে সিবিআই এর তরফে নাকি দাবি করা হয়েছে এই রিপোর্টে, বলে বলা হয় যে স্পেসিমেন উদ্ধার হয়েছে মৃতার শরীর থেকে এবং মৃতার যোনিপথ থেকে যে সাদা আঠালো চটচটে তরল বস্তু উদ্ধার হয়েছে, তার মধ্যে থেকে যে বীর্য পাওয়া গেছে, সেই বীর্যের ডিএনএর সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে অভিযুক্ত গ্রেফতার সঞ্জয় রায়ের ডিএনএর। অর্থাৎ সেখান থেকে এই সিবিআই নাকি একটা কনক্লুশনে সাময়িকভাবে পৌঁছাতে হয়তো পারছে যে এই গোটা ঘটনার পেছনে যে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে, সেখানে একজন ব্যক্তি সম্ভবত জড়িত। গণধর্ষণের তথ্য সিবিআই এর তরফে অফিসিয়ালি খারিজ না করা হলেও বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে কিন্তু সিবিআই এই মুহূর্তে বেশ গণধর্ষণ নিয়ে ধন্দে রয়েছে। কিন্তু গোটা বিষয়ের মধ্যে সেই একটাই প্রশ্ন, এদিন মুখবন্ধ খামে সিবিআইয়ের তরফে যে রিপোর্ট জমা দেওয়া হলো, সেখানে কিন্তু এই অন্ধকার রয়েই গেল যে ধর্ষক একজন না ধর্ষক বহু। এর পাশাপাশি রইল যে ঘটনার দিন কিভাবে ঘটনাটি ঘটলো, কারণ সিবিআইয়ের তরফে ইতোমধ্যেই আরজিকরের বিভিন্ন জায়গায় তদন্তের জন্য দফায় দফায় অনুসন্ধান চালানো হয়েছে। বিভিন্ন উন্নত যন্ত্র দিয়ে সিবিআই বিভিন্ন জায়গা দফায় দফায় স্ক্যান করেছে, এমনকি ঘটনাস্থলও সিবিআইয়ের তরফে স্ক্যান করা হয়েছে। আর সেখান থেকেই আরও একটি তথ্য উঠে আসতে শুরু করে, তা হচ্ছে যেই ঘটনাস্থল যেটি দেখা যাচ্ছে, অর্থাৎ ইমার্জেন্সির 4 তলার সেমিনার রুম, সেটি হয়তো ঘটনাস্থল নয়। প্রাথমিক ঘটনাস্থল হয়তো অন্য কোথাও, পরে নির্যাতিতার নিথর দেহ ওখানে প্রতিস্থাপন করা হয়েছে। কিন্তু এই সব বিষয় মানুষের তৈরি করা ধারণা এবং তত্ত্ব, এবং যাতে সবসময় কয়লার আগুনে যেমন হাওয়া দিলে কয়লার আঁচ বাড়তে থাকে, ঠিক তেমনটা করে চলেছে মিডিয়ার তরফে একাধিক প্রশ্নের উত্থাপন করা হয়েছে, কিন্তু মিডিয়ার তরফে কোনো একটি প্রশ্নেরও কোনো নিশ্চিত উত্তর মানুষের সামনে তুলে ধরা হয়নি। উত্তর তো দূরস্থান, মিডিয়ার তরফে কোনো একটি ক্ষেত্রেও কংক্রিট কোনো এভিডেন্সও মানুষের সামনে তুলে ধরা হয়নি। এবার আপনি বলবেন যে মিডিয়া কি করে তা পারবে? একেবারেই ঠিক, তদন্ত করছে সিবিআই। নিশ্চয়ই সিবিআইয়ের আধিকারিকেরা এবিপি আনন্দের সুমনদের সাথে বা TV9 অনির্বাণ চৌধুরীর সঙ্গে বসে এই সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করবে না। আর সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট, এই গোটা ঘটনার মধ্যে রাজ্যের মানুষ যে সকল প্রশ্ন তুলছেন, সেই প্রশ্নের একটা বড় অংশই আসলে মিডিয়া দ্বারা চালিত হচ্ছে। পাশাপাশি ডাক্তারদের কাজে যোগ দেওয়া নিয়েও এদিন শীর্ষ আদালতের তরফে সরাসরি দিনক্ষণ বেঁধে দেওয়া হলো। এদিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল সরাসরি এদিন আদালতে জানান যে ইতোমধ্যে এই 30 দিনে সারা রাজ্য জুড়ে 23 জন মানুষ সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেছেন। আর তারপরেই এদিন শীর্ষ আদালতের তরফে জানানো হয় যে প্রথম শুনানির দিন শীর্ষ আদালত রিকোয়েস্ট করেছিল তারা যাতে কাজে যোগ দেন, কিন্তু তারা তা করেননি। এরপরই এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সরাসরি বলেন, মঙ্গলবার বিকাল 5টার মধ্যে যদি প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দেন, তাহলে রাজ্য সরকার পদক্ষেপ নিতে পারে। কিন্তু তারা এটাও স্পষ্ট করেন যে মঙ্গলবার বিকাল 5টার মধ্যে যদি জুনিয়র ডাক্তারেরা কাজে যোগ দেন, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না, এমনকি শাস্তিমূলকভাবে তাদের এদিক ওদিক ট্রান্সফার পর্যন্ত করতে পারবে না।
কিন্তু এখান থেকে একটা বড় প্রশ্ন উঠে আসছে, তা হচ্ছে আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের তরফে যে প্রশ্ন তোলা হয়েছে এবং তাদের আইনজীবী এদিন আদালত কক্ষে যা বলেন তা হচ্ছে জুনিয়র ডাক্তারদের এই প্রতিবাদ কর্মসূচির জেরে হাসপাতালের কাজে একেবারে কোনো বিঘ্নিত হচ্ছে না। হাসপাতালের কাজ সমানভাবে পরিষেবা দিয়ে চলেছেন সিনিয়র ডাক্তারেরা। আর সেই সময় চিফ জাস্টিস সরাসরি বলেন এটা কোনো কাজের কথা নয় যে অন্য কেউ পরিষেবা দিচ্ছে বলে আমি পরিষেবা দেবো না। অর্থাৎ তারপরেই তিনি নির্দেশ দেন মঙ্গলবার বিকাল 5টার মধ্যে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কাজে জয়েন করতে হবে। এর অন্যতম কারণ একটা বিষয় স্পষ্ট বলতে হয়, যার বাড়িতে বিনা চিকিৎসায় এই 30 দিনে কোনো মানুষ হাসপাতালে গিয়ে মারা গেছেন তিনি এই যন্ত্রণা বুঝবেন। যেমনটা এই যন্ত্রণা কিছুটা আমরা অনুভব করতে পারছি কোন্নগরের মানুষেরা। আমাদেরই কোন্নগরে একটি যুবক পথ দুর্ঘটনাগ্রস্ত হয়ে যখন শ্রীরামপুর ওয়ার্লস থেকে তাকে ট্রান্সফার করা হলো মেডিকেল কলেজে, আর পথে প্রতিবাদ আন্দোলনের জেরে দীর্ঘ সময় নষ্টের পর অবশেষে যখন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অ্যাম্বুলেন্স তাকে নিয়ে পৌঁছায় আরজি করে, সেখানে আরজি কর হাসপাতালে থেকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় বলে অভিযোগ এবং যার পর সেই যুবকটি মারা যায়। যদিও আরজি করের তরফে সেই সময় কর্তব্যরত চিকিৎসকেরা এবিপি আনন্দের সুমনদের ঘণ্টাখানেকে গিয়ে ঘণ্টা বাজিয়ে জানিয়েছেন যে তারা সব রকমভাবে চিকিৎসা দিয়েছেন। ডাক্তারদের তরফে একটা আজব যুক্তি এদিন উঠে এসছে। আমি আমার কিছু ক্লোজ বন্ধু ডাক্তারদের সাথে কথাও বলেছি, তারা বলছেন আমাকে যে একটা কথা তুই বলতো, এর আগে কি আমাদের রাজ্যে বিনা চিকিৎসায় রুগী মারা যায়নি? আজব কথা। যদি তাদের এই যুক্তি জাস্টিফাইড হয় তাহলে এবার আপনি ভাবুন তো, যদি এবার আপনি পাল্টা বলেন আচ্ছা তোমরা উত্তর দাও তো, এর আগে আমাদের রাজ্যে বা সারা দেশ জুড়ে ধর্ষণ হয়ে খুনের ঘটনা ঘটেনি? বা তুমি কি গ্যারেন্টি দিতে পারবে যে এই বিচার প্রক্রিয়া শেষের পর, বিচার পাওয়ার পর এই প্রতিবাদ কর্মসূচি এক না এক সময় শেষ হবে? তখন কি তোমরা কথা দিতে পারবে যে সারা দেশ জুড়ে এই ধরনের নক্কারজনক ঘটনা আর ঘটবে না? অর্থাৎ এ যুক্তি একেবারেই ছেলে মানুষের যে এতদিন বিনা চিকিৎসায় সরকারি হাসপাতালে যেহেতু রুগী মারা গেছে তাই এই 30 দিনে যে রুগীরা মারা যাচ্ছে সেটা স্বাভাবিক ঘটনা। একেবারেই স্বাভাবিক ঘটনা না, তার কারণ হচ্ছে একটা বড় অংশের জুনিয়র ডাক্তারেরা তারা পরিষেবা না দিয়ে এই সমস্ত সরকারি হাসপাতালগুলোকে বর্তমানে অচল করে রেখেছেন, প্রতিবাদ করছেন। সেই প্রতিবাদ করা দরকার, রাস্তায় নামা দরকার, আন্দোলন হওয়া দরকার, প্রশ্ন তোলা দরকার। কিন্তু তার জন্য একজন চিকিৎসকের বা একজন নাগরিকের অধিকার নেই তার সহনাগরিকের জীবন জীবিকা নিয়ে তিনি ছেলেখেলা করবেন। ঠিক যেমনটা এই পুজোর সময় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 1 মাস হয়ে গেল এই ঘটনা প্রবাহ চলছে, এবার সবাই উৎসবে সামিল হন, পুজোয় যোগ দিন। আর এরপরই রে রে করে তেড়ে উঠেছে রাজ্য জুড়ে প্রতিবাদী আন্দোলনকারীরা। তারা বলেছেন পুজোতে যোগ দেবো না, আনন্দই যোগ দেবো না, কি করার করে নিন। তাদের জন্য একটাই উত্তর, ঘন্টা করব। তার কারণ হচ্ছে আপনি আনন্দ উৎসবে যোগ দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার প্রত্যেক দিনের প্রতিবাদের জেরে দিন আনি দিন খাই রাস্তার ফুটপাতে যারা বাজার বসিয়ে বসে থাকেন এই পুজোর অপেক্ষায়, যেই পুজোর সময় তাদের ব্যাপক বিক্রি হবে এবং যে বিক্রির জেরে তাদের অর্থ উপার্জন হবে, তাতে করে তারা বছরে একটা বড় অংশ জুড়ে নিজেদের পেট এবং পরিবারের মুখে ভাত তুলিতে পারবেন, সেই ভাত তুলে দেবার, সেই রুটি রুজিতে আঘাত করার আপনি কেউ নন। যেমন রাজ্যের মানুষের প্রতিবাদ করার অধিকার আছে, ঠিক তেমনটা রাজ্যের আবার বেশ কিছু মানুষের প্রতিবাদের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে। আপনি পক্ষে কথা বলছেন মানে সবাইকে পক্ষে কথা বলতে হবে, তার কোনো লিখিত মুচলেখা কেউ দিয়ে রাখেনি। আপনার কাছে যা বৈধ, আপনার কাছে যা সবাক হবার মতো, যা প্রতিবাদের, অন্য একজনের কাছে সেই বিষয়ে মৌন থাকার মতো হতেই পারে। তিনি প্রতিবাদে সামিল নাই হতে পারেন। আপনার কাছে হয়তো প্রত্যেক দিনের রুটি রুজির চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে জাস্টিস, কিন্তু অন্যের কাছে নিজের পরিবার এবং নিজের রুটি রুজি প্রত্যেক দিন জোগাড় করাই হচ্ছে আসলে জাস্টিস। এবার আপনার নজরে কোনটা ঠিক আর ওর নজরে কোনটা ঠিক সেটা দুজনের পরিপ্রেক্ষিত অনুসারেই বিশ্লেষণ করা উচিত। কিন্তু প্রতিবাদীদের একটা বড় অংশ এই সকল মানুষদের প্রত্যেক দিন উঠতে বসতে, কখনো সমাজ মাধ্যমের পাতায়, কখনো সংবাদ মাধ্যমের বুমের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ প্রায় করছেন, যা কিন্তু সত্যি নিন্দনীয়।
কারণ প্রতিবাদকে সামনে রেখে যেভাবেই গোটা ঘটনাকে মার্কেটাইজ করা হয়েছে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট চলেছে, যা আমরা এর আগের সেগমেন্টে আলোচনা করেছি, তার জলজান্ত উদাহরণ রবিবার দেখতে পেয়েছেন। শিয়ালদায় কিভাবে উই ওয়ান্ট জাস্টিস লেখা কালো বেলুন আকাশে উড়ে গেছে, আর তারপরেই সোমবারও দেখতে পেলেন জাস্টিসের বেলুন বাস্তবেই আকাশে উড়ছে। তা এত গ্যাস বর্তমানে প্রতিবাদের চাপে খেয়ে গেছে যে বাস্তবে জাস্টিস কোন পথে আসবে বা আকাশ থেকে সেই সমস্ত উদীয় বায়ু বেরিয়ে গিয়ে বেলুন চুপসে কবে যে জাস্টিসের বেলুন আকাশ থেকে আবার মাটিতে এসে পড়বে তা কিন্তু কেউই বলতে পারছে না। যদিও টলিউডের বেশ কিছু মহিলা সেলিব্রিটি স্পষ্ট বলেছেন যদি পুজোর আগে জাস্টিস না আসে তাহলে তারা প্রতিমা বরণ করতে যাবেন না। কিন্তু এখান থেকে একটা বিষয়, কলকাতার যে সকল বারোয়ারিতে তারা প্রতিমা বরণ করতে যান তার একটা বড় অংশের প্রতিমা বরণের জন্যেই এই সকল সেলিব্রিটিদের ওই ক্লাবগুলি টাকা দেয়। বিনা পয়সায় তারা কোথাও গিয়ে প্রতিমা বরণ করেন না বা ঢাকের তালে কোমর দুলিয়ে নাচেন না, ধুনুচি নিয়ে নাচেন না। অর্থাৎ যে সকল টলিউডের মহিলা সেলিব্রিটিরা বলছেন তারা দুর্গা প্রতিমা বরণ করতে যাবেন না, তার জন্য অন্যতম কারণ হচ্ছে তারা একসঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদও করবেন আবার টাকা নিয়ে দুর্গা প্রতিমা বরণও করতে যাবেন, তাহলে তাদের দ্বিচারিতা জনসমক্ষে এসে যাবে। আর এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে আবারও নজর থাকবে পরবর্তী তারিখের দিকে। তা হচ্ছে আগামী মঙ্গলবার শীর্ষ আদালতের তৃতীয় শুনানির দিন কি হয়। শীর্ষ আদালতের তৃতীয় শুনানির দিন সিবিআই যে ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট জমা দিবে সেখানে সত্যি কি কোনো তথ্য মানুষের সামনে উঠে আসবে? আমাদের মনের যে অন্ধকার, যা মিডিয়ার দ্বারা একটা বড় অংশের অন্ধকার তৈরি হয়েছে, তা কি সত্যিই দূর হবে? পাশাপাশি নির্যাতিতার পরিবারের তরফে যে টাকা দেওয়ার চেষ্টা করার অভিযোগ তোলা হয়েছে, আবার একই সঙ্গে নির্যাতিতার বাবা মা এও আবার বলেছেন আরও একটি ভিডিওতে যে তাদের কোনো রকম টাকা দেওয়ার কথা বলা হয়নি। এই দুক্ষেত্র নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। আর এই সব কিছু নিয়েই যখন এদিন আদালতের অন্দরে প্রশ্ন ওঠে তখন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একটাই কথা বলেন, সিবিআই সমগ্র ঘটনা তদন্ত করছে, এই বিষয়ে কোনো রকম এখন হঠকারী মন্তব্য করলে তদন্ত প্রভাবিত হবে, তাদেরকে তদন্ত করতে সময় দিন, তারা সঠিক পথেই তদন্ত হয়তো এগোবে বলে তার বিশ্বাস। আর এর মধ্যে দিয়েই সোমবার দ্বিতীয় শুনানি শেষ হয়। এখন প্রতিবাদী ডাক্তারদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মঙ্গলবার বিকাল 5টার মধ্যে তারা কাজে যোগ দেন না। একই সঙ্গে শহরের রাস্তা দখল করার প্রতিবাদকে কেন্দ্র করে দফায় দফায় যে শহরের প্রত্যেক দিনই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে, সেই প্রতিবাদ কর্মসূচি আগামী দিনে আর কতটা বাড়ে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে পুজোয় যোগ দিন, উৎসবে যোগ দিন বলে যে আহ্বান করেছেন, যাকে কেন্দ্র করে প্রতিবাদী সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে রেড়ে করে তেড়ে উঠেছে, সেই প্রতিবাদী সমাজ পুজোয় কি করে সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। কারণ আমাদের রাজ্য জুড়ে একাধিক ব্যাঙের ছাতার মতন গড়িয়ে ওঠা শপিং মলগুলোয় উপচে পড়ছে জামা কাপড়, নতুন জুতো, গয়না অর্থাৎ জাঙ্ক জুয়েলারি কেনার জন্য ছেলে মেয়ে মধ্যবয়স্কা বয়স্কদের ভিড়। আর সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় বলতেই হয়, মুখ্যমন্ত্রী উৎসবে যোগ দিন এই আবেদন না করলেও এবারের দুর্গাপুজো কিন্তু একইভাবে জমজমাটি হতে চলেছে। প্রতিবাদ থেকে হয়তো দুর্গাপুজোর ওই 5 দিন মানুষ রাস্তায় নেবে উই ওয়ান্ট জাস্টিস না বলে হয়তো পুজোর আনন্দে, পুজোর আমেজে মেতে উঠবেন। যদিও বিচার তখনও আমাদের মুখ্য এবং প্রধান দাবি থাকবে, যেমনটা সারা রাজ্যের মানুষেরই আছে। কিন্তু তা বলে এমন নয় আপনি পুজোয় যোগ দিলেন বলে আপনি বিচারের বিরুদ্ধে। যারা এই তত্ত্ব খাড়া করছেন, যারা এই তত্ত্ব তুলছেন, তাদের জন্য আশীর্বাদ দ্য ট্রুথের তরফে একটাই প্রশ্ন, আপনি কি ডারউইনের অভিযোজনের তত্ত্ব অনুসারে এখনও মানুষ হয়ে উঠতে পেরেছেন? আপনার মস্তিষ্ক মানুষের না বানরের, তা নিয়ে সত্যি আশীর্বাদ দ্য ট্রুথে আমি আশীর্বাদ আজ প্রশ্ন তুললাম। প্রয়োজন মনে করলে কমেন্ট বক্সে আপনি এর উত্তরটা লিখে জানাবেন। আর ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।